নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয় আবারও চলে এসেছি আপনাদের সামনে। আমাদের পিএইচডি ক্যাপিটাল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইনভেস্টমেন্ট রিলেটেড নানা রকম ইনফরমেশন, এডুকেশন এগুলো আমরা শেয়ার করে থাকি। তাই আপনি যদি নতুন ইনভেস্টর হন, ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করবেন বলে ভাবছেন, তাহলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। মিউচুয়াল ফান্ড রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি যদি একের পর এক দেখেন, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের জার্নিটা আপনার একদম সহজ সরল হয়ে যাবে। এবার আজকে আমরা কথা বলবো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা নতুন নতুন ইনভেস্টমেন্ট করে তো দিয়েছেন, কিন্তু বুঝতে পারছেন না যে 10 বছর, 15 বছর বা 20 বছর তাদের টার্গেট সময়সীমা রয়েছে, যে তারা এই লং পিরিয়ডটা ধরে তাদের ইনভেস্টমেন্ট জার্নিটা চালিয়ে যাবেন। কিন্তু ইনভেস্টমেন্ট করার পরে তাদের করণীয় কি? তারা কিভাবে তাদের পোর্টফোলিওটাকে সঠিকভাবে রিভিউ করবে? কারণ অনেকেই মনে করেন যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তারপর 15 বছর 20 বছর শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া হয়তো তাদের আর কোনো কাজই নেই। কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল সিদ্ধান্ত। কারণ আপনি যখন কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করছেন, এমন নয় যে সেই স্কিমটা আজকে যেমন পারফর্ম করছে সারা জীবন, অর্থাৎ 10 বছর 15 বছর ধরে সেম পারফর্ম করে যাবে। তাই পিরিয়ডিক্যালি আপনার পোর্টফোলিও রিভিউ করাটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও রিভিউ করবেন। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনিও কিন্তু এক্সপার্টদের মতো আপনার পোর্টফোলিওটা রিভিউ করা শিখে যাবেন, এবং কিভাবে রিভিউ করবেন, কোন ওয়েবসাইট দিয়ে রিভিউ করবেন, সেই সমস্ত কিন্তু আমি লাইভ আজকে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি কিন্তু সবার আগে দেখতে পাবেন। আর আপনি যদি আমাদের সাথে আপনার এসআইপি বা লামসাম ইনভেস্টমেন্টের জার্নিটা শুরু করতে চান, তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে পিএইচডি ক্যাপিটাল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি অ্যাপেল ইউজার হন, তাহলে অ্যাপ স্টোর থেকে আমাদের পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করে নেবেন, এবং তারপরে কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করবেন এবং এসআইপি জার্নিটা শুরু করবেন। আর এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করার সময় যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, পোর্টফোলিও রিভিউ তো করব, কিভাবে করব সেটাও জানবো। তবে তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কেন আমাদের পোর্টফোলিওটা রিভিউ করা খুব দরকার। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা ছাদ বাগান করতে খুব ভালোবাসি। তো এবার বলুন তো, আমি যদি আমার ছাদ বাগানে কোনো গাছ লাগাই, সেখান থেকে কোনো ফল বা ফুলের আশা করি, তাহলে কি শুধুমাত্র গাছটা লাগিয়ে রেখে দিলেই আমরা ফুল বা ফল পাবো? না, একদম নয়। আমাদের কিন্তু নিয়মিত সেই গাছটাতে সঠিকভাবে জল দিতে হবে, সার দিতে হবে, তবেই কিন্তু একটা সময়ের পর গিয়ে আমরা সঠিক ফুল বা ফল পাবো। ঠিক সেই রকমই আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, আমাদের সেই পোর্টফোলিওটা কিন্তু রিভিউ করা প্রয়োজন। কারণ মার্কেটে কিন্তু নানান রকম রিস্ক থাকে। তো সেই হিসাবে মার্কেটের সাথে সাথে আমাদের পোর্টফোলিওটা কিভাবে রিয়্যাক্ট করছে সেটা কিন্তু দেখাটাও জরুরি। যদি আমরা কখনো দেখি যে ইনভেস্টমেন্ট তো করেছি, কিন্তু লাস্ট 2 বছর 3 বছরে সেইভাবে কোনো রিটার্ন জেনারেট করতে পারছি না, মার্কেট যেভাবে পারফর্ম করছে, আমার মিউচুয়াল ফান্ড স্কিম সেইভাবে পারফর্ম করছে না, আমার পোর্টফোলিওতে খুব ভালো রিটার্ন আসছে না, তখন কিন্তু আমাকে একটু বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এই কারণেই পোর্টফোলিওটা সময়ের সাথে সাথে রিভিউ করাটা ভীষণ প্রয়োজন। তবে হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি প্রতিদিনই পোর্টফোলিও খুলে বসে থাকবেন, প্রতিদিনই কিছু না কিছু করতে থাকবেন, এটাও কিন্তু একদম ভুল ধারণা। তবে অন্তত বছরে একবার থেকে দুবার আমার পোর্টফোলিওটাকে কিন্তু সঠিকভাবে চেক করা দরকার। পোর্টফোলিওর যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু আমাদের দেখা দরকার। আর এক্ষেত্রে প্রথম আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে ফান্ড পারফরমেন্স। অর্থাৎ আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করে
রেখেছেন সেই ফান্ডের পারফরমেন্স কেমন হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসেই কিন্তু টপার থাকে, কিন্তু অন্যান্য যারা অর্ডিনারি স্টুডেন্ট তারা যে রেজাল্টটা করে তাদের রেজাল্টটাকে কিন্তু সেই টপারের যে রেজাল্ট তার সাথে আমরা কিন্তু কম্পেয়ার করি। তারপরেই আমরা বুঝতে পারি যে এই ছেলেটা কতটা ভালো করেছে বা কতটা খারাপ করেছে। ঠিক সেই রকমই আপনি যখন কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তো প্রত্যেকটা ফান্ডেরই কিন্তু একটা বেঞ্চমার্ক ইন্ডেক্স থাকে, যেমন নিফটি 100 টিআরআই, এসএনপি বিএসসি 100 টিআরআই, এরকম কিছু বেঞ্চমার্ক কিন্তু থাকে প্রত্যেকটা ফান্ডেরই। তো আপনি সব সময় আপনার ফান্ডের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু বেঞ্চমার্ক ইন্ডেক্সের সাথে তুলনা করে দেখবেন সেই বেঞ্চমার্কের যে পারফরমেন্স তাকে বিট দিতে পেরেছে কিংবা বিট দিতে না পারলেও কতটা কি গ্যাপ রয়েছে। ধরুন দুটো ফান্ডের কথা আমি বলছি, যেমন নাম্বার 1 অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড এবং নাম্বার 2 এসবিআই ব্লু চিপ ফান্ড। এই দুটো ফান্ডেরই কিন্তু বেঞ্চমার্ক ইন্ডেক্স সেম। তো এক্ষেত্রে আমরা কিন্তু কম্পেয়ার করে দেখতে পারি যে কার পারফরমেন্স কেমন। ধরুন অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড কম রিটার্ন দিয়েছে, অর্থাৎ বেঞ্চমার্ককে বিট দিতে পারেনি। আবার অন্যদিকে এসবিআই ব্লু চিপ ফান্ড দেখা যাচ্ছে বেঞ্চমার্ককে বিট দিয়ে আরো এক্সট্রা রিটার্ন জেনারেট করেছে। তাহলে এবার আপনি বলুন আপনি কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। তবে সব সময় শুধুমাত্র রিটার্ন দেখলেই চলবে না, রিটার্ন ছাড়াও কিন্তু রিস্কটাকেও কিন্তু আপনার মেজার করতে হবে। তাই প্রথমে আমরা জেনে নেব যে আমরা যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছি সেই ফান্ড বেঞ্চমার্কের তুলনায় কতটা ভালো পারফর্ম করছে, এবং এরপর যেটা দেখব সেটা হচ্ছে কনসিস্টেন্সি প্যাটার্ন। কারণ অনেকেই ভাবেন যে কোনো ফান্ড হয়তো খুব ভালো রিটার্ন দিয়েছে লাস্ট 2-1 বছর ধরে, কিন্তু কোনো ফান্ড যদি মাঝে মধ্যে ভালো রিটার্ন দেয় সেটা কি সত্যিই ভালো? না, আমাদের সব সময় কিন্তু লং টার্মে সেই ফান্ড কতটা কি ভালো পারফর্ম করেছে সেগুলো কিন্তু দেখতে হবে। কারণ 2-1 বছর তো যে কোনো ভাবে আন্দাজেও হঠাৎ করে মার্কেট খুব ভালো র্যালি দিল তাহলে কিন্তু যে কোনো ফান্ডই খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারে, কিন্তু আপনি যখন লং টার্ম পারফরমেন্সটা চেক করবেন, অর্থাৎ লাস্ট 5 বছরের বা 10 বছরের রিটার্নটা চেক করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ফান্ড দীর্ঘ সময় ধরে কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করে গেছে। তাহলে এই দীর্ঘ মেয়াদী পাস্ট পারফরমেন্স যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ফান্ড স্টেবল এবং কোন ফান্ড রিলায়েবল, এবং তার ফলেই কিন্তু আপনি ফান্ড সিলেক্ট করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে কোন ফান্ডে আপনার বিনিয়োগ করা উচিত। আর অবশ্যই একটা কথা কিন্তু মনে রাখবেন, কখনো কখনো কোনো ফান্ড খুব ভালো পারফর্ম করছে, আবার কখনো কখনো কোনো ফান্ড খুব খারাপ পারফর্ম করছে। এই ধরনের ফান্ডে বিনিয়োগ করা মানেই কিন্তু বেশি রিস্ক নেওয়া। আর আমরা মিউচুয়াল ফান্ডে যখনই ইনভেস্টমেন্ট করি তার একটাই উদ্দেশ্য থাকে, কিন্তু ডাইরেক্ট স্টক মার্কেটে যে রিস্কটা থাকে সেই রিস্কটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অনেকটা কমে যায়, কারণ এখানে ডাইভার্সিফাই করা থাকে। তাই আমাদের কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে রিস্কটা কোন ফান্ডে কম। এরপর থার্ড নম্বর হচ্ছে একই ক্যাটাগরির মধ্যে তুলনা করতে হবে, অর্থাৎ আপনি যে ফান্ডে বিনিয়োগ করে রেখেছেন সেই ফান্ডের যে পারফরমেন্স সেটা অন্য কোম্পানির, অর্থাৎ আপনি ধরুন এসবিআই ব্লু চিপ ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, তো এরকমই সেম ক্যাটাগরির অন্য কোম্পানির যে স্কিমগুলো রয়েছে সেগুলোর সাথে কিন্তু আপনি আপনার ফান্ডের যে পারফরমেন্স সেটা বিচার করবেন। নাম্বার 4 AUM চেক করতে হবে। AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। আপনি যখন কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন সেই ফান্ডের AUM কি রয়েছে, এবং 2 বছর পরে আপনি যখন আপনার সেই পোর্টফোলিও রিভিউ করছেন তখন সেই ফান্ডের AUM কি বেড়েছে নাকি কমেছে সেটা চেক করাটা কিন্তু ভীষণ জরুরি। যদি AUM 19-20 হয় তাহলে কোনো ব্যাপার না, সেটা হতেই পারে, কিন্তু যখন দেখবেন AUM চেঞ্জটা মারাত্মকভাবে হয়েছে, অর্থাৎ AUM অনেকটা কমে গেছে, তাহলে কিন্তু আপনাকে একটু ভাবতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ফিনান্সিয়ালি এক্সপার্ট সেই সমস্ত এক্সপার্ট ইনভেস্টররা যখন একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে তার আগে কিন্তু সমস্ত রকম স্টক যাচাই করে, অর্থাৎ সেই ফান্ড কোন কোন স্টকে ইনভেস্টমেন্ট করেছে সেই স্টকের যে ফান্ডামেন্টাল সেই ফান্ডামেন্টাল চেক করার পরেই কিন্তু ইনভেস্টমেন্ট করে। তো সাধারণত দেখা যাবে রিটেল যে ইনভেস্টর তাদের থেকে যারা একটু বড় লেভেলের ইনভেস্টর বিগ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন তাদের এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস সবটাই
বেশি, তো সেক্ষেত্রে তারা যদি কোনো ফান্ড ছেড়ে বেরিয়ে যায়, একটা বিশাল অ্যামাউন্টের কিন্তু হেরফের হয়ে যাবে। অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে AUM কিন্তু অনেকটা কমে যাবে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে নিশ্চয়ই ওই ফান্ডের সাথে আগামী দিনে কিছু হতে চলেছে। সেই কারণেই বড় বড় ইনভেস্টররা সেই ফান্ডটি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনিও যদি সেই ফান্ডটা রিডিম করে বেরিয়ে যান, হয়তো আগামী দিনে একটা বড় লসের হাত থেকে আপনি বেঁচে যাবেন। নাম্বার 5, আপনার পোর্টফোলিও কতটা ওভারল্যাপ হয়ে আছে সেটা চেক করুন। আর এটা কোথা থেকে চেক করবেন আমি একটু বাদেই আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব। তো এটা চেক করার কেন দরকার হচ্ছে, দেখুন আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি এবং আলাদা আলাদা স্কিমে ইনভেস্টমেন্ট করছি, তার উদ্দেশ্য কিন্তু একটাই, পোর্টফোলিও ডাইভার্সিফাই করা। এবার দেখা যাচ্ছে আমি সেম ক্যাটাগরির দুটো ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু দেখা যাচ্ছে সেই দুটো ফান্ডের মধ্যে তারা যে যে স্টকে ইনভেস্টমেন্ট করেছে সেই স্টক গুলো সেম হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাবে দুটো যে স্কিম, সেই দুটো স্কিমের রিস্ক কিন্তু সেম হয়ে যাবে। আবার রিটার্নটাও যদি আপনি দেখেন তাহলে কিন্তু ওই মোটামুটি আশেপাশেই থাকবে। তো এক্ষেত্রে দেখবেন পোর্টফোলিওর মধ্যে যদি সেম ক্যাটাগরির দুটো স্কিম থাকে এবং সেই স্কিমে দেখা যাচ্ছে ওভারঅল পোর্টফোলিও ম্যাচ রয়েছে, অর্থাৎ প্রায় 70% সেম কোম্পানি দুটো স্কিমের মধ্যেই রয়েছে, তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফাই করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই ইনভেস্টমেন্ট করছেন যখন, তখন কিন্তু মাঝে মধ্যে আপনাকে পোর্টফোলিও কতটা ওভারল্যাপ হচ্ছে সেটা চেক করতে হবে। আর এই ওভারল্যাপ চেক করার সময় যদি আপনি দেখেন যে দুটো স্কিমের মধ্যে মোটামুটি 30% থেকে 35% ওভারল্যাপ রয়েছে, তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু যদি দেখেন তার থেকে বেশি 50%, 60% বা 70% ওভারল্যাপ রয়েছে, তাহলে আমি মনে করব যে দুটো স্কিমের মধ্যে অন্যান্য যে প্যারামিটার গুলো চেক করার কথা বললাম, সেই সমস্ত প্যারামিটার গুলো চেক করার পর যেটা আপনার বেস্ট মনে হবে আপনি সেই ফান্ডটি রাখুন, অন্য ফান্ড থেকে আপনি বেরিয়ে যান। নাম্বার 6, ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়েছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। দেখুন দীর্ঘ বহুদিন ধরে আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানকার একটা আইটেম আমার ভীষণ ফেভারিট, কিন্তু হঠাৎ করে যদি দেখি সেই রেস্টুরেন্টের যে শেফ সে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু হয়তো দীর্ঘদিনের যে স্বাদ, আমার যে প্রিয় রেসিপি, সেটাই কিন্তু সেই স্বাদ আমি পাবো না। অর্থাৎ একজন ফান্ড ম্যানেজার যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, হতে পারে আপনি যে পাস্ট পারফরমেন্স চেক করেছেন সেই পারফরমেন্সের মধ্যে কিন্তু একটু বদল আসতে পারে। তবে এটা কিন্তু সবসময় যে নেগেটিভ হবে তা নয়। আপনি ফান্ড ম্যানেজারের পার্সোনাল পোর্টফোলিও চেক করতে পারেন এবং সেটা কিন্তু অনেক সময় পজিটিভও হয়। সেই ফান্ড ম্যানেজার যদি আগের ফান্ড ম্যানেজারের থেকে ভালো হয়, তাহলে হতে পারে এটা আপনার জন্য ভালো। হয়তো ফান্ডটি এতদিন ধরে যে রিটার্ন দিয়ে এসছে, এবারে হয়তো তার থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারে। তবে অতি অবশ্যই আপনাকে কিন্তু এই তথ্যগুলো যাচাই করে নিতে হবে। নাম্বার 7, আপনাকে দেখতে হবে AUM এবং এক্সপেন্স রেশিও কতটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ AUM কতটা চেঞ্জ হলে কি এফেক্ট আসতে পারে সেটা নিয়ে তো আমি ইতিমধ্যে বললাম এর আগের পয়েন্টে। তবে এক্সপেন্স রেশিওটা চেঞ্জ হয়েছে কিনা সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার সময় দেখেন যে একরকম এক্সপেন্স রেশিও, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই এক্সপেন্স রেশিও চেঞ্জ হয়ে অনেকটা বেড়ে গেছে, তাহলে কিন্তু এই বর্ধিত যে এক্সপেন্স রেশিও সেটাও কিন্তু আপনার রিটার্নে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিস্ক টু রেওয়ার্ড রেশিও। তাহলে আমাদের এই 8 পয়েন্টটি কিন্তু ভীষণ জরুরি। রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা আমাদের খুব ভালো করে দেখতে হবে, কারণ আমরা যখন ইনভেস্টমেন্ট করব তখন শুধুমাত্র রিটার্নের দিকে নজর দিলেই হবে না, আমাদের রিস্কটাও কিন্তু নজরে রাখতে হবে। কারণ ধরুন আপনারা দুই বন্ধু দুটো বাড়িতে ইনভেস্টমেন্ট করেছেন, তো একটার ক্ষেত্রে শর্ত রয়েছে 90% রিটার্ন পাবেন, কিন্তু আপনি যদি 90% রিটার্ন না পান, সেক্ষেত্রে আপনার বাড়িটা কিন্তু চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। আর আরেক বন্ধু ইনভেস্টমেন্ট করেছে সেটাও একটা বাড়িতে, কিন্তু সেখানে 20% রিটার্ন পেতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রেও রিস্ক রয়েছে, হয়তো 20% রিটার্ন নাও জেনারেট হতে পারে, কিন্তু সেখানে হয়তো
10% বা 15% রিটার্ন জেনারেট হতে পারে, আপনার রিটার্নটা কমে যেতে পারে, কিন্তু বাড়ির যে মালিকানা সেটা কিন্তু সেই বন্ধুর কাছেই থাকবে। তাহলে এবার আপনি বলুন, আপনি কি শুধু রিটার্নটা দেখবেন যে কোনটাতে 90% রিটার্ন দিচ্ছে, কোনটাতে 20% দিচ্ছে? একদম না। আমরা শুধুমাত্র কিন্তু রিটার্ন দেখবো না, আমরা দেখবো রিস্কটাও। অর্থাৎ 90% রিটার্ন যেমন দিতে পারে, সেই সাথে কিন্তু না হলে আপনার বাড়ির মালিকানাটা চলে যাবে, কিন্তু যে 20% রিটার্ন দিচ্ছে সে 20%ও দিতে পারে, 15%ও দিতে পারে, 10%ও দিতে পারে, কিন্তু আপনার বাড়ির মালিকানাটা কিন্তু আপনার কাছেই থাকছে। তাহলে বুঝতেই পারলেন, রিস্কটা আমাদেরকে অতি অবশ্যই দেখতে হবে। আপনি যে ফান্ডে বিনিয়োগ করছেন সেই ফান্ডের ফান্ড ম্যানেজার কতটা রিস্ক নিয়ে তবে গিয়ে রিটার্নটা জেনারেট করছে, এটা দেখা কিন্তু অতি অবশ্যই জরুরি। আর এই রিস্ক মাপার জন্যই কিন্তু আপনার যে ফান্ডে বিনিয়োগ করছেন সেই ফান্ডের শার্পে রেশিও, শর্টিনো রেশিও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিটা, এগুলো সমস্ত প্যারামিটার গুলো কিন্তু চেক করতে হবে। আর আপনি যদি মনে করেন যে বিটা কি, শার্পে রেশিও কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এগুলো কিচ্ছু জানেন না, তাহলে আমাদের চ্যানেলেই কিন্তু আরো একটি ভিডিও দেওয়া রয়েছে, আমি তার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি তাহলে সেই ভিডিওটি দেখে নিলেই কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন রেশিও কি কাজে লাগছে এবং তাদের যে মাপকাঠি সেটা কতটা হওয়া উচিত, কতটা হলে একটা ফান্ডের পক্ষে খুব ভালো। তো সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটা দেখে কিন্তু জেনে নিতে পারেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের যে 8টা পয়েন্ট বললাম, এই 8টা পয়েন্ট কিন্তু প্রত্যেকটা ইনভেস্টরের অতি অবশ্যই খেয়াল রাখা উচিত। আর প্রত্যেকটা ইনভেস্টর হয়তো ভাবতে পারেন যে বাবা, এত কিছু চেক করবো, এটা তো অনেকটা কঠিন। কিন্তু বিশ্বাস করুন, একদম কঠিন নয়। আপনি যখন প্রথম দিকে শুরুতে শিখবেন তখন হয়তো আপনার মনে হতে পারে কঠিন। একটা বাচ্চা যখন হাঁটা শেখে সেই শুরুর সময়টা কিন্তু সে অনেকবার হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু তার মানে হাঁটা শেখাটা কি খুব কঠিন? একদম না। প্রথম একটু কঠিন মনে হবে, বাট আপনি যখন একবার শিখে যাবেন, এটা মাত্র হয়তো 15 মিনিটের কাজ বা আধ ঘন্টার কাজ। আপনি আধ ঘন্টা যদি সময় দেন তাহলে কিন্তু এই সমস্ত প্যারামিটার গুলো আপনি খুব সুন্দরভাবে চেক করতে পারবেন। আপনার পোর্টফোলিও আপনি নিজেই কিন্তু পিরিয়ডিক্যালি রিভিউ করতে পারবেন লাইক এ প্রো। তো সেই কারণে কিন্তু এই সমস্ত পয়েন্ট গুলো মাথায় রাখবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো লাইভ সেই ওয়েবসাইট গুলো, সেখানে গিয়ে কিভাবে কি আপনি চেক করবেন। তো বন্ধুরা, এই ধরনের রিসার্চ অ্যানালাইসিস করার সময় আমি যে দুটো ওয়েবসাইট মেইনলি ব্যবহার করে থাকি, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো প্রথমেই আপনারা গুগলে সার্চ করে নেবেন মানি কন্ট্রোল। মানি কন্ট্রোল যখনই আপনি লিখবেন তখনই কিন্তু আপনার কাছে একটা চলে আসবে moneycontrol.com এর ওয়েবসাইট লিংক। তো সেখানে ক্লিক করার পরেই কিন্তু আপনি চলে আসবেন মানি কন্ট্রোলের ওয়েবসাইটে, সাইট খুলে যাবে। তো এখানে ওপরেই দেখবেন যে একটা সার্চ বার রয়েছে। তো এখানে আমি একটা স্কিমের নাম লিখছি এবং সেই স্কিমটি সার্চ করে দেখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে করবেন। তো প্রথমেই আমি বার করব ব্যাংক অফ ইন্ডিয়ার ফ্লেক্সি ক্যাপ। তো এভাবে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন আপনারা যে স্কিম সম্পর্কে যাচাই করতে চান, সেই স্কিমের নামটি এখানে লিখবেন। আমি আপনাদেরকে শেখানোর জন্য যে যে স্কিমের নামগুলো বলছি, এই স্কিমগুলো কিন্তু কোনোভাবেই আপনাদেরকে রেকমেন্ড করছি না, এবং এছাড়াও মানি কন্ট্রোলের যে ওয়েবসাইটে নিয়ে এসছি, এটা কিন্তু কখনোই মানি কন্ট্রোলের থেকে আমরা কোনো পেইড প্রমোশন কিন্তু করছি না। এটা শুধুমাত্র আমরা ইউজ করি এবং আপনারা যাতে সঠিকভাবে ইউজ করে বিভিন্ন রকম স্কিম অ্যানালাইসিস করতে পারেন, কার পারফরমেন্স কেমন, সেই পারপাসেই কিন্তু আমি এগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সামনে আমি খুলে রেখেছি ব্যাংক অফ ইন্ডিয়ার ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পার্টিকুলার স্কিম, এই স্কিমটা কিন্তু 1 বছরে 7.95% কিন্তু রিটার্ন জেনারেট করেছে, যেখানে এই ফান্ডের যে বেঞ্চমার্ক BSE 500 TRI, সে কিন্তু এখানে 7.32% রিটার্ন জেনারেট করেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এখানে কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ যে মিউচুয়াল ফান্ড রয়েছে, সেটা কিন্তু খুব বেশি যে রিটার্ন জেনারেট করেছে তা কিন্তু নয়। প্রায় আপনার যে বেঞ্চমার্কের যে রিটার্ন এবং স্কিমের যে রিটার্ন,
সেই রিটার্ন কিন্তু প্রায় কাছাকাছি। সেই কারণে আপনি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু প্রায় সাথে সাথে কিন্তু একসাথে দুটোর যে লাইন সেই লাইন কিন্তু মিশে গেছে। বাট আপনি যদি এটা আরেকটু বেশি টাইম ফ্রেমে দেখেন তাহলে ধরুন 2 বছরে দেখুন BSE 500 TRI কিন্তু 23.35% রিটার্ন জেনারেট করেছে। সেখানে কিন্তু এই স্কিম 33.48% রিটার্ন জেনারেট করেছে। অর্থাৎ এই যে BOI ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এ কিন্তু খুব ভালো রকম ভাবে 2 বছরে এই তার যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সকে কিন্তু বিট করে গেছে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দুটো যে লাইন আলাদা আলাদা, ব্লু যে লাইন সেটা হচ্ছে পার্টিকুলার যে স্কিমে আমরা পারফরমেন্সটা যাচাই করার জন্য এসেছি সেই স্কিমের লাইন, এবং যে ইয়েলো লাইনটা দেখছেন এই ইয়েলো লাইনটা কিন্তু এটা বেঞ্চমার্ক ইন্ডেক্সের লাইন। তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ইয়েলো লাইনের থেকে কিন্তু অনেক উঁচু দিয়ে যাচ্ছে ব্লু যে লাইনটা সেই লাইনটা। অর্থাৎ এখানে কিন্তু বেঞ্চমার্কের যে পারফরমেন্স তার থেকে অনেকটা হাই হচ্ছে সেই স্কিমের পারফরমেন্স। তো এইভাবেই কিন্তু আপনারা মানি কন্ট্রোলে এসে আপনারা সেই যে স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই স্কিমের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন। অর্থাৎ সে 1 বছরে তার কি পারফরমেন্স আছে, 2 বছরে কি আছে, 3 বছরে কি আছে, 5 বছরে কি আছে। কন্টিনিউয়াসলি যদি সেই স্কিম তার বেঞ্চমার্ককে বিট দিয়ে যায় দীর্ঘ সময় ধরে তাহলে কিন্তু সেই ফান্ডটি আপনার জন্য খুব ভালো। তো শুধুমাত্র যে বেঞ্চমার্ককে বিট করছে, ভালো রিটার্ন জেনারেট করছে, কখনোই কিন্তু একটা স্কিম সিলেক্ট করার জন্য এই একটা প্যারামিটারই যথেষ্ট নয়। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে আরো অনেকগুলো প্যারামিটার খেয়াল করতে হবে। যেমন ধরুন আপনি একটু ওপরে যদি চলে যান এখানে আপনি দেখতে পাবেন যে অ্যানালাইসিস বলে একটা লেখা রয়েছে। এই অ্যানালাইসিস এর উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এর আপনার সামনে খুলে যাবে একটা পেজ, যে পেজের মধ্যে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি যে স্কিমে ইনভেস্টমেন্ট করছেন, যে স্কিম সম্পর্কে অ্যানালাইসিস করতে চাইছেন সেই স্কিমের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আছে, বিটা কি আছে, শার্পি রেশিও কি আছে, ট্রেনিও রেশিও কি আছে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক অফ ইন্ডিয়া আমরা যেটা চুজ করেছি, ব্যাংক অফ ইন্ডিয়ার ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, তো এক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে 17.16, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে 14.1। অন্যদিকে বিটা যদি দেখেন সেক্ষেত্রে পার্টিকুলার এই স্কিমের জন্য রয়েছে 1.11 এবং ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে 0.92। নেক্সট আমরা দেখতে পাচ্ছি শার্পে রেশিও, শার্পে রেশিও রয়েছে 0.65, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে 0.52। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ট্রেনিও রেশিও, এই ট্রেনিও রেশিও কিন্তু পার্টিকুলার এই স্কিমের রয়েছে 0.1, সেখানে ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে 0.08। তো আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত প্যারামিটার গুলো চেক করে জেনে বুঝে একটা স্কিমের মধ্যে কতটা রিস্ক রয়েছে, কতটা রিটার্ন রয়েছে, সে কতটা ভোলাটাইল, মার্কেট কতটা উপরে গেলে আমার এই পার্টিকুলার স্কিম কতটা উপরে যাবে, কিংবা মার্কেট কতটা নিচে নামলে এই স্কিমের কতটা চান্স রয়েছে নিচে নামার, এই সমস্ত প্যারামিটার গুলো চেক করার পরেই কিন্তু আমাদেরকে ইনভেস্টমেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে। আর অতি অবশ্যই এই ডিসিশন গুলো নেওয়ার আগে আপনি যদি নিজে রিসার্চ করতে পারেন তাহলে খুব ভালো। যদি আপনি নিজে রিসার্চ না করতে পারেন তাহলে আপনার যে পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে আপনি তার কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে তারপরেই বিনিয়োগ করবেন। আর আপনি যদি নিজে শিখতে চান, জানতে চান, বুঝতে চান যে এই বিটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, শার্পে রেশিও কি, শর্টিনো রেশিও কি, ট্রেনিও রেশিও কি, তাহলে বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিন্তু এর আগে আমরা একটি ভিডিও আপলোড করেছি। একটি নয়, 2-3টে ভিডিও রয়েছে। ওই 2-3টে ভিডিও যদি আপনারা একবার দেখে নেন তাহলে কিন্তু এই যে রেশিওগুলো, এই রেশিওগুলো অ্যানালাইসিস করা আপনার কাছে আর কোনো কঠিন ব্যাপার হবে না। তবে শুরুতে আপনার কাছে মনে হতে পারে যে এগুলো একটু টাফ, কিন্তু একবার যদি আপনি একটু কষ্ট করে সময় দেন, শিখে যান,
বুঝে যান জিনিসগুলো, তাহলে কিন্তু আগামীতে গিয়ে এই এডুকেশনটা আপনার কিন্তু একটা ব্রহ্মাস্ত্র হিসাবে থাকবে। আপনি যখন কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করবেন তখন আপনি নিজেই কিন্তু রিসার্চ করতে পারবেন। আপনি যে স্কিমে ইনভেস্টমেন্ট করছেন সেটা আপনার যে ফিনান্সিয়াল গোল, সেই ফিনান্সিয়াল গোল কতটা পরিপূর্ণ করতে পারবে, কিংবা পিরিয়ডিক্যালি আপনার পোর্টফোলিওটা কিভাবে রিভিউ করা উচিত, কখন কোন স্কিমে আপনার থাকা উচিত এবং কখন কোন স্কিম থেকে আপনার রিডিম করে বেরিয়ে যাওয়া উচিত, এই সমস্ত ডিসিশনগুলো কিন্তু আপনিই নিতে পারবেন যদি আপনি সঠিকভাবে এই এডুকেশনগুলো নিয়ে থাকেন। তো বন্ধুরা, আমরা সব প্যারামিটারগুলো চেক করা তো শিখলাম। এবার আমরা দেখব যে পোর্টফোলিও কতটা ওভারল্যাপিং রয়েছে। ধরুন বন্ধুরা, আমরা আমাদের পোর্টফোলিওতে দেখতে পাচ্ছি দুটো তিনটে স্কিমে ইনভেস্টমেন্ট করা। এবার প্রত্যেকটা স্কিমের যে AUM রয়েছে সেটা তো কোনো না কোনো স্টকে ইনভেস্টমেন্ট করা। এবার এক একটা কোম্পানির যে এক একটা স্কিম রয়েছে সেই স্কিমগুলো কিন্তু অনেকগুলো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে। এবার আমি যে স্কিমগুলোতে ইনভেস্টমেন্ট করেছি সেই স্কিমগুলোর যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা রয়েছে সেই কোম্পানিগুলো যদি পুরো সেম হয়ে যায় বা 70% 80% সিমিলার থাকে, তাহলে কিন্তু আমার ডাইভার্সিফিকেশনের কোনো মানেই হয় না। অর্থাৎ এই সেম পোর্টফোলিওতে দেখা যাবে সেম রিস্ক রয়েছে, রিটার্ন আসলেও সেম হবে, কিন্তু কোনো কোম্পানি যদি কখনো খারাপ পারফর্ম করে তখন যে আরেকটা স্কিমে আমার ইনভেস্টমেন্ট করা সেই স্কিম যে আমার এর রিস্কটাকে কমিয়ে দেবে, রিটার্নটা জেনারেট করবে, তাহলে কিন্তু সেই উদ্দেশ্য আমার একেবারেই পরিপূর্ণ হবে না। তাই অতি অবশ্যই আমাদের পোর্টফোলিও কতটা ওভারল্যাপ রয়েছে সেগুলো যাচাই করাটা খুব জরুরি। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে কোন ওয়েবসাইটে গিয়ে আমরা এটা চেক করব যে আমাদের পোর্টফোলিও কতটা ওভারল্যাপ হয়ে রয়েছে। তো এবার আমরা চলে যাব ফান্ডু.com ওয়েবসাইটে। আপনারা গুগলে গিয়ে ফান্ডু.com বলে সার্চ করলেই কিন্তু পোর্টফোলিও ওভারল্যাপের যে অপশনটা সেটা কিন্তু লিঙ্কটা চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন সেই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইট যখনই ক্লিক করে নিলাম, তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এখানে দেওয়া রয়েছে অ্যাক্সিস ইকুইটি ফান্ড জি এবং HDFC ইকুইটি ফান্ড জি। তো এটাকে আমরা ক্যান্সেল করে দেব। তো এখানে আমরা খুঁজে নেব ব্যাংক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ, চলে এসছে। তো এবার এই ব্যাংক অফ ইন্ডিয়ার ফ্লেক্সি ক্যাপের সাথে ধরুন আমি পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করে রেখেছি অলরেডি কোনো পরাগ পারেখের ফ্লেক্সি ক্যাপ, অর্থাৎ সেম ক্যাটাগরি ফ্লেক্সি ক্যাপেই ইনভেস্টমেন্ট করেছি। ধরুন ব্যাংক অফ ইন্ডিয়ায় আমার ইনভেস্টমেন্ট করা, ব্যাংক অফ ইন্ডিয়ার ফ্লেক্সি ক্যাপ ফান্ডে, আবার অন্যদিকে পরাগ পারেখের ফ্লেক্সি ক্যাপ ফান্ডেও আমি ইনভেস্টমেন্ট করে রেখেছি। তো এক্ষেত্রে আমার যে পোর্টফোলিও সেই পোর্টফোলিওটা কতটা ওভারল্যাপ হয়েছে সেটা চেক করার জন্য আমি যে স্কিমের সাথে চেক করব সেই দুটো স্কিমের নামই কিন্তু আমাকে এর মধ্যে দিতে হবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম ব্যাংক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাপ। এবার আমরা দেখে নিচ্ছি পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ যে ফান্ড রয়েছে সেই পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে কতটা সিমিলারিটি রয়েছে। তো এবার আমরা টাইপ করার পরে গো অপশনে যখন ক্লিক করলাম, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে দুটো স্কিম রয়েছে সেই দুটো স্কিমের মধ্যে কিন্তু 12% ওভারল্যাপ হয়ে রয়েছে এবং তার মধ্যে কিন্তু 16টা স্টক কিন্তু কমন রয়েছে এবং 102টো স্টক কিন্তু আনকমন স্টক রয়েছে বি এর মধ্যে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 12% যদি পোর্টফোলিও ওভারল্যাপ থাকে এটা কোনো রকম কোনো খারাপ কিছু নয়, কারণ আমি বলেছি মোটামুটি 30 to 35%টা কিন্তু আমরা মেনে নিতে পারি, এটুকুতে অসুবিধা হয় না। যদি দুটো স্কিমের মধ্যে 70%ই আলাদা আলাদা স্টক থাকে, 30% সিমিলার স্টক থাকে, তাহলে কিন্তু অবশ্যই কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এই যে পোর্টফোলিও ওভারল্যাপের ব্যাপারটা এটা যদি দেখা যায় যে 70% রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে দুটো স্কিমের মধ্যেই সেম স্টকের সংখ্যা অনেকটা বেশি রয়েছে, যার কারণে সেম রিস্ক এবং সেম রিটার্নের চান্সেস রয়েছে। তাহলে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই করার কিন্তু কোনো অর্থই হয় না। তো এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে যে স্কিমটা আমাদের জন্য ভালো, আমার যে যে প্যারামিটার আমি মনে করি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে এগুলো এগুলো থাকাটা জরুরি, সেই সমস্ত প্যারামিটার গুলো যদি ম্যাচ করে যায় তাহলে আমি সেই স্কিমে রাখবো আর অন্য স্কিম থেকে আমি কিন্তু রিডিম করে বেরিয়ে যাব। তো
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে আমাদের পোর্টফোলিও রিভিউ করাটা উচিত। তো বন্ধুরা, এই লাইভ দেখাতে গিয়ে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেল। আপনারা একটু ধৈর্য ধরে কাইন্ডলি দেখুন, শিখুন, এবং আমি আশা করছি এই সমস্ত ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন, এবং আশা করব যে আগামী দিনে আপনি এই যে শিক্ষাটা আপনি আপনার পোর্টফোলিও রিভিউ এর ক্ষেত্রে কাজে লাগাবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।